এবং 121টি প্রার্থী। বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন। বাংলায় একটা প্রবাদ আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। ইতিহাসের চাকা যখন ঘোরে তখন ক্ষমতার দম্ভ, মিডিয়া মাইক্রোফোনের অহংকার আর রাজপ্রাসাদের ছাতা এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। যে মুখটি একসময় বাংলাদেশ টেলিভিশনের স্ক্রিনে প্রতিদিন সকালে আর রাতে হুঙ্কার দিত, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর কারখানার মূল কারিগর হিসেবে কাজ করত, সেই চেনা মুখটি আজ জনতার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলছি তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহাকে নিয়ে। সেদিনের সেই প্রভাবশালী সাংবাদিক মুন্নী সাহা এখন কর্মহীন, বেকার, গ্রেফতারও হয়েছিলেন, জামিনের শর্তে এখন জেলের বাইরেই আছেন। কিন্তু এটি কি শুধু একজন বিতর্কিত সাংবাদিকের পতনের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক প্রতিশোধের সমীকরণ? এককালে ক্ষমতার দিশেহারা, ক্ষমতার আশকারা পেয়ে যিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে প্রতিনিয়ত অপমান করছিলেন এবং রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছিলেন, আজ সময় কিভাবে তার হিসেব করায় গণ্ডায় কষছে তা দেখলে যে কারো গায়ে যেন কাটা দেবে। কিভাবে ফ্যাসিস্টের অন্যতম প্রধান মিডিয়া দোসর নিজে তৈরি করা গর্তে আজ নিজে গিয়ে পড়লেন। কেউ প্রসঙ্গ উঠেছে তারেক রহমান মায়ের অপমানে নীরব প্রতিশোধ নিচ্ছেন। সম্পূর্ণ বিষয়টি বুঝতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাংবাদিকতা হলো সমাজের মানুষের বিবেক, কিন্তু এই বিবেক যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী কিংবা ভিনদেশী শক্তির কাছে বিক্রি হয়ে যায়, তখন তা আর সাংবাদিকতা থাকে না, সেটাকে বলে বিষাক্ত প্রোপাগান্ডা মেশিন। ভোরের কাগজ থেকে শুরু করে 21শে টেলিভিশন এবং পরবর্তী এটিএন বাংলার স্ক্রিনে মুন্নী সাহার উপস্থিতি একসময় প্রতিনিয়তই দেখা যেত। কিন্তু এই স্পটলাইটের আড়ালে আসলে কি ছিল? তার কাছে সাংবাদিকতা মানেই ছিল একপক্ষীয় চাটুকারিতা। তিনি নিরপেক্ষতার মুখোশ পরে সাধারণ মানুষের চোখে ধুলো ছিটিয়েছেন। বিশেষ করে শাহবাগের তথাকথিত প্রগতিশীলদের চাদর গায়ে জড়িয়ে তিনি দেশের একটি বৃহত্তর জনগোষ্ঠী, আলেম, ওলামা এবং নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের মানুষকে ক্রমাগত ভিলেন বানানোর প্রক্রিয়া চালিয়ে গেছেন। মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালানোর সময় তার ভাষা, ভঙ্গি কিভাবে একজন অবোধ শিশুর মানসিকতাকে চূর্ণ বিচূর্ণ করেছিল তা দেশবাসী ভোলেনি। এক নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীকে বারবার প্রশ্ন করেন, তিনি জোর করে ভোলানোর চেষ্টা করেন যে হুজুরেরা তাদের মগজ ধোলাই করে দিয়েছে। তখনই ফুটে উঠেছিল তার চরম সাম্প্রদায়িক ও একপেশে মনোভাব। সাংবাদিকতার নামে এই ধরনের মনস্তাত্ত্বিক নির্যাতন তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন ফ্যাসিবাদের ক্ষমতার জোরে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো ও নৃশংস দিন। পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হলো। পুরো জাতি যখন স্তব্ধ, শোকে বিহ্বল, বাকরুদ্ধ, তখনই মিডিয়া দোসররা কি ভূমিকা রাখতে পেরেছিলেন? অভিযোগ রয়েছে মুন্নী সাহারা সরাসরি সম্প্রচারের নামে এমন এক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন যা সেনাবাহিনীর রক্তে ভেজা পিলখানাকে এক সাধারণ জওয়ান বিদ্রোহ হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। দেশপ্রেমিক সেনা অফিসারদের নির্মম হত্যাকাণ্ডকে আড়াল করে ফ্যাসিবাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সেদিন যে মিডিয়া মেকানিজম ব্যবহার করা হয়েছিল তার অন্যতম প্রধান রূপকার ছিলেন এই চাটুকার সাংবাদিকরা। ক্ষমতার দাপটে তারা ভুলে গিয়েছেন যে রক্তের দাগ সহজে মুছে যায় না। সেনা পরিবারগুলোর চোখের জল আর পুরো জাতির ক্ষোভ সেদিন থেকে জমা হচ্ছিল এক অদেখা আদালতে। তাছাড়া মুন্নী সাহা সমলিচিত 2015 সালের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়ার সামনে আঙুল তুলে জেরা করে। সেদিন তার প্রশ্ন ও বডি ল্যাঙ্গুয়েজে ছিল সীমাহীন বেয়াদবি। ফ্যাসিবাদের দীর্ঘ 16 বছরের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বয়োবৃদ্ধ অসুস্থ নেত্রী বেগম জিয়া। তাকে মিথ্যা মামলায় কারাবন্দী করা থেকে শুরু করে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়া পর্যন্ত প্রতিটি পদে পদে যে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে তা ইতিহাসের পাতায় এক কলঙ্কজনক অধ্যায়। আর এই অন্যায়কে বৈধতা দিতে প্রতিনিয়ত মিডিয়া ট্রায়াল চালিয়েছেন মুন্নী সাহার মতো রাজপ্রাসাদের দালাল সাংবাদিকেরা। টেলিভিশন টকশো থেকে শুরু করে বিশেষ প্রতিবেদনে বেগম জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে দিতে তার কোনো দ্বিধাই ছিল না। একজন প্রবীণ ও অসুস্থ রাজনীতিবিদকে কিভাবে জনসম্মুখে ছোট করা যায় সে অপচেষ্টায়
তারা সবাই লিপ্ত ছিলেন। সন্তান হিসেবে তারেক রহমান দূর পরবাসে বসে প্রতিদিন দেখেছেন কিভাবে তার অসুস্থ মাকে অপমান করা হচ্ছে, কিভাবে তার পরিবারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো অসাংবিধানিক বা বেআইনি পথ বেছে নেননি। তিনি নীরবে সব পর্যবেক্ষণ করেছেন, সংগঠন পুনর্গঠন করেছেন এবং জনগণকে একতাবদ্ধ করেছেন। আর আজ যখন ফ্যাসিবাদের পতন ঘটেছে, তখন সে অপমানের জবাব আসছে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও গণজোয়ারের মাধ্যমে। মুন্নী সাহার নাম কেবল দেশের বিতর্কিত সাংবাদিকতায় তো সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক স্তরেও তার ভূমিকা নিয়ে নানা গুরুতর প্রশ্ন উঠেছে। নিউ ইয়র্কে শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর গোপন কথোপকথন রেকর্ড করার সময় প্রোটোকল থাকা নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ার ঘটনাটি একসময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। কিন্তু কেন এই গোপন রেকর্ড, কার স্বার্থে এবং কোন ভিনদেশি গোয়েন্দা সংস্থার কাছে সেই তথ্য পাচার করার পরিকল্পনা ছিল? অনুসন্ধানে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট ভিনদেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন। অর্থাৎ যে হাসিনার আশ্রয়ে প্রশ্রয় তিনি লালিত পালিত হয়েছেন, তার প্রতিও বিশ্বস্ত ছিল না মুন্নী সাহা। যখন একজন সাংবাদিক নিজের দেশকে বিক্রি করে অন্য দেশের সংস্থার অনুচর হিসেবে কাজ করতে দ্বিধাবোধ করেন না, তখন তার পতন কেবল সময়ের ব্যাপারেই তো পরিণত হয়। 2024 সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে দিয়েছে। ফ্যাসিবাদের প্রধান স্তম্ভগুলো যখন একে একে ভেঙে পড়ল, তখন তাদের আশ্রয়দাতারাও আর রক্ষা পেলেন না। মুন্নী সাহা যখন গ্রেফতার হলেন, তখন রাজপথে জনগণের যে ক্ষোভ দেখা দিল, তা কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, তা ছিল দীর্ঘ 16 বছরের জমে থাকা অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ। জনতা যখন তার মুখে সরাসরি প্রশ্ন তুলল, তাকে দালাল বলে স্লোগান দিল, তখন তার নীরবতা প্রমাণ করে সত্যের মুখোমুখি দাঁড়ানোর কোনো সাহস তার ছিল না। ঢাকার বুকে নামে বেনামে প্রায় 12টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা, হুন্ডির মাধ্যমে বিদেশে শত কোটি টাকা পাচার এবং লন্ডনের সন্তানদের নামে অঢেল সম্পদ গড়ে তোলার খবর তার আসল পরিচয় উন্মোচন করে দেয়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ওঠে ক্যাসিনো কাণ্ডের সময়। চিহ্নিত অপরাধী ও ক্যাসিনো সম্রাট জি.কে. শামীমের মতো চাঁদাবাজদের কাছ থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারা ও নিয়মিত চাঁদা আদায় করতেন বলে একাধিক তদন্তে বেরিয়ে আসে। কেউ তার সংবাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ব্ল্যাকমেল নীতি ছিল তার প্রতিদিনকার অস্ত্র। শুধু তাই নয়, পেশাগত নৈতিকতা বিসর্জনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ছিল চরম বিতর্কিত। ক্ষমতাশীল রাজনীতিবিদ ও প্রভাবশালী পুরুষ সঙ্গীদের নিয়ে মদের আড্ডায় মেতে থাকার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের কাছে তার বাকি গ্রহণযোগ্যতা ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ সাংবাদিকতার আড়ালে তিনি গড়ে তুলেছেন চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং এবং চরম নীতিহীনতার এক অন্ধকার সাম্রাজ্য। এখানে আসে তারেক রহমানের দূরদর্শী কৌশলের কথা। আইন নিজের হাতে না তুলে নিয়ে কোনো ধরনের প্রতিহিংসামূলক নৈরাজ্য না ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন এই দোসররা আইনি কাঠামোর ভেতর দিয়ে নিজের অপকর্মের বিচার ভোগ করেন। মাকে অপমান করার বদলা তিনি কোনো পেশি শক্তিতে নেননি, তিনি নিয়েছেন জনগণের সমর্থনে ফ্যাসিবাদের গোড়া কেটে দিয়ে। এটি হলো প্রকৃত নীরব প্রতিশোধ, যেখানে শত্রু নিজের অপরাধের ভারেই নিজেই ধ্বংস হয়ে যায়। ফ্যাসিবাদের পতন ঘটার পর মুন্নী সাহার অপকর্মের হিসেবেও আইনি প্রক্রিয়ায় শুরু হতে সময় নেয়নি। দুর্নীতি দমন কমিশন অথবা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অনুসন্ধানে বেরিয়ে আসে তার ও তার পরিবারের 33টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 134 কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য। আদালত কর্তৃক ব্যাংক হিসেব জব্দ এবং বিদেশ যাত্রায় কঠোর নিষেধাজ্ঞা জারি হওয়ার পালানোর সব পথ যেন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জুলাই আন্দোলনে ছাত্র নিধন মামলায় কারওয়ান বাজার থেকে জনতার হাতে আটক করে তাকে যেতে হয় পুলিশের হেফাজতে। দীর্ঘদিন ধরে অর্জিত অবৈধ সাম্রাজ্য আর সব অহংকার আজ আদালতের কাঠগড়ায় বন্দী। দেখুন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। মাইক্রোফোনের সামনে বসে যারা একদিন নিজেদের দেশের মালিক মনে করতেন, আজ তাদের স্থান হয়েছে আদালতের কাঠগড়ায়। যে ক্ষমতার জোরে তারা অন্যকে প্রশ্রয় দিয়েছিলেন, আজ সে ক্ষমতাই তাদের আর রক্ষা করতে পারছে না। মুন্নী সাহার এই পতন বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের জন্য এক বিরাট শিক্ষা। যারা সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করে ক্ষমতার তোষামোদি করবেন, দেশের সার্বভৌমত্ব বিক্রি করবেন এবং অন্যায়ের দালালি করবেন, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না।
আচ্ছা, আপনার কি মনে হয় মুন্নীর সাহার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগগুলো নিরপেক্ষ বিচার নিশ্চিত করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা কি উচিত? তারেক রহমানের এই রাজনৈতিক ও আইনি কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? আপনার সমস্ত গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন।